পাঠ 36-এ তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 36-এ পাঠের আমাদের আলোচনা বিষয়, গতকাল আমরা যে আলোচনা করেছিলাম যে বিষয় নিয়ে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, সেই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের পার্ট 2 অর্থাৎ শেষ পর্ব আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। এবং আজকের পাঠের যা যা থাকবে সেটা হচ্ছে কি, একটা প্রশ্ন উদাহরণ হিসাবে উল্লেখ করব, আর সেই প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় তার উত্তর আমরা লিখবো বা দেখবো বা জানবো, যাই হোক না কেন। গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যে হিসাব রক্ষণ পদ্ধতি, সেই পদ্ধতিগুলো ছিল। আর একটু আমরা মনে করার চেষ্টা করি। প্রথমে ছিল যে প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক মূলধন নির্ণয়, সমাপনী মূলধন নির্ণয়, লাভ ক্ষতি বিবরণী এবং সর্বশেষে আমরা যেটা করব, উদ্বৃত্ত পত্রের পরিবর্তে যে আমরা বৈষয়িক বিবরণী, এটা উদ্বৃত্ত পত্রের পরিবর্তে এই নামটা ব্যবহার করা হয়। তাহলে কয়টা? 1, 2, 3, 4, এই 4টি কাজই আমরা করব। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করা হয় গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটিস, সমাপনী মূলধন, ক্লোজিং অ্যাসেটস মাইনাস ক্লোজিং লায়াবিলিটিস, লাভ ক্ষতি বিবরণী, সমাপনী মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। আর বৈষয়িক বিবরণী হুবহু উদ্বৃত্ত পত্রের মতোই আমরা দ্রুতপদ দাখিলা পদ্ধতিতে যেভাবে উদ্বৃত্ত পত্র তৈরি করেছিলাম সেভাবে আমরা কিভাবে আমরা উদ্বৃত্ত পত্রের মতো করেই বৈষয়িক বিবরণীটা তৈরি করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমরা যে প্রশ্নটি উত্থাপন করব সেটি আমরা স্লাইডে দেখতে পাবো এবং উত্তরও আমরা স্লাইডে দিতে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাঠ 36-এর একতরফা দাখিলা পদ্ধতির পর্ব 2 আলোচনা করতে যাচ্ছি। ইংরেজি হচ্ছে কি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম পার্ট 2। আজকের আলোচনায় আমরা দেখতে পাবো যে একতরফা দাখিলা পদ্ধতির একটি উদাহরণ অথবা প্রশ্ন এবং একতরফা দাখিলা পদ্ধতির সেই প্রশ্নের সমাধান। ওকে, তোমরা মানসিক প্রস্তুতি নাও। আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। প্রশ্নটা এরকম, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো আমি বোঝার সুবিধার্থে একই পেজে আনার চেষ্টা করেছি। এই বিষয়টা এই প্রশ্নের উপরে থাকার কথা এবং এই বিষয়টা নিচের বিষয়টা প্রশ্নের নিচে থাকার কথা। তোমাদের বোঝার সুবিধার্থে একই পেজে আনার জন্য আমি এভাবে লিখেছি। আসলে প্রশ্নে এটা উপরে থাকবে, এটা মাঝখানে থাকবে, এটা নিচে থাকবে। ওকে, মিসেস রাইমা একজন খুচরা ব্যবসায়ী। সুতরাং 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী, উক্ত তারিখে বৈষয়িক বিবরণী প্রস্তুত করো। ঠিক আছে, এখানে দেখো 1/1/19 আর 31/12/19, অর্থাৎ এটা বছরের শুরুর টাকা এবং এটা বছরের শেষের টাকা। কিসের টাকা? এই যে বিবরণে লেখা আছে, নগদ তহবিল শুরুতে 300, শেষে 700, ব্যাংক জমা শুরুতে 7,500, শেষে 1,500, ব্র্যাকেটে আবার আছে ক্রেডিট মানে জমা নাই, জমা অতিরিক্ত, অর্থাৎ আমার জমার চাইতে আমি বেশি তুলে নিয়েছি বছরের শেষে। মজুদ পণ্য 10,000, 30,000, এভাবে বাকি টাকাগুলো আছে। তবে এই যে প্রাপ্য বিল বছরের শুরুতে ছিল না, বছরের শেষে আছে। দালান কোটা বছরের শুরুতে আছে, শেষে নাই। তার মানে কি শেষে নাই? আছে। আমাদেরকে ধরে নিতে হবে যে এই 20,000 টাকা এখানেও স্থিতি আছে, কারণ দালান কোটা এমন একটা বিষয় যে এটা নড়াচড়া করা যায় না। এটা যখন প্রথমেই আছে শেষেও আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে।
আসবাবপত্র বছরের প্রথমে নাই, নাই। আমি গত বছর ছিল না আসবাবপত্র, আমি এবছর কিনেছি। মেশিনারি আমার বছরের শুরুতে ছিল না, হ্যাঁ ছিল না, থাকতে নাও থাকতে পারে। আমি বছরের শেষে অথবা যেকোনো সময়ে এই বছরে কিনেছি। ওকে? এবার আসো উক্ত বছরে উত্তোলনের পরিমাণ ছিল ৳৭,০০০। কে উত্তোলন করেছে? রাইমা, মিসেস রাইমা। এই উত্তোলিত টাকার ৳৩,০০০ এবং ব্যক্তিগত ৳১,০০০ দিয়ে মেশিনারি ক্রয় করেন। এই যে আমি বললাম যে মেশিনারি বছরের শুরুতে ছিল না, বছর শেষে আছে। এই যে প্রশ্নেই বোঝা যাচ্ছে। উত্তোলন করে পকেটে নিয়েছিল ৳৭,০০০, ওই টাকা থেকে সে ৳৩,০০০ দিয়ে আর নিজের ব্যক্তিগত ৳১,০০০ মোট ৩ আর একে ৳৪,০০০ দিয়ে সে মেশিনারি ক্রয় করেছে। দেনাদারের ৳৫,০০০ আদায়যোগ্য নয়। দেনাদার কারা? যাকে বাকি দিয়ে বিক্রয় করা হয়েছিল। তারা ৳৫,০০০ দেবে না। দালান কোটার ৫% অবচয় দিতে হবে, আসবাবপত্রের ১০% অবচয় ধরতে হবে। এই ছিল প্রশ্ন। আমাদেরকে এখান থেকে কি করতে হবে? আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এরকম ১ম এ প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়, তারপর দ্বিতীয় হচ্ছে সমাপনী মূলধন নির্ণয় করতে হয়, তৃতীয় লাভ ক্ষতি বিবরণী এবং চতুর্থ হচ্ছে কি বৈষয়িক বিবরণী। ওকে? আমরা একটার পর একটা তৈরি করে যাব। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে? প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। এই কলাম থেকে এবং এই নামের এই টাকার কলাম থেকে টাকাগুলো আমরা নিয়ে যাব ওখানে। দেখো ১/১/১৯ তারিখে এই যে সম্পত্তিগুলা সম্পত্তির পাশে লিখছি এবং দায়গুলা দায়ের পাশে লিখছি। কোন তারিখের? ১ তারিখের। একটা আমি উদাহরণ প্রুফ করে দিই। যেমন পাওনাদার আছে কত? ১৫,০০০। দেখো প্রশ্নে পাওনাদার কত আছে ১ তারিখে? এই ১৫,০০০। দেনাদার কত আছে? ১,০০,০০০। দেখো ওখানে দেনাদার কত আছে? ১,০০,০০০। আশা করি বুঝতে পেরেছ যে ১ তারিখের বিবরণের কথাগুলো আসবে, টাকাগুলো আসবে। এবং উভয় পাশের পার্থক্যই হচ্ছে প্রারম্ভিক মূলধন। কেমন? ১,৩৭,৮০০ বিয়োগ ২২,০০০ ইকুয়াল টু ১,১৫,৮০০ হচ্ছে প্রারম্ভিক মূলধন। নেক্সট আসো সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করা হয়? এই যে সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করা হয়? সেইম স্টাইলে। টাকা আসবে সমাপনী বা ৩১/১২ তারিখের, কিন্তু কথাগুলো আগের মতোই আসবে। যেমন একটা উদাহরণ বলি যে মজুদ পণ্য ছিল কত? ৩০,০০০। আমরা লিখেছি কত? ৩০,০০০। দেখো প্রশ্নে কত আছে মজুদ পণ্য ৩১ তারিখে? এই যে ৩০,০০০। ব্যাংক জমা কত আছে? ১৫০০। তবে ক্রেডিট থাকার কারণে কি বলেছিলাম এটা জমা নাই, জমা অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং এই ৩১/১২ ব্যাংকের জমা অতিরিক্ত কত লেখা হয়েছে দেখো? ক্রেডিট পাশে অর্থাৎ দায়ের পাশে ৳১৫০০। ঠিক আছে? আচ্ছা। এরপর আরেকটি কথা বলেছিলাম যে, এই যে দালান কোটা ৳২০,০০০ শুরুতে ছিল, শেষে ও থাকবে। দেখো দালান কোটা আবার এই যে ৳২০,০০০ আছে। এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে পূর্বের অর্থাৎ গত বছরের। আসবাবপত্র ছিল না, এবছর কেনা হয়েছে। মেশিনারি ছিল না, এবছর কিনেছে কিভাবে? ৳৩,০০০ উত্তোলনের এবং নিজের ১,০০০ মোট ৳৪,০০০ দিয়ে। ওকে? এই ২,০০০ সরি ২,০০,০০০, ২,০০০, ৳২০০ থেকে ৳২৫,৫০০ মাইনাস করলে এই ব্যালেন্সটা বের হয়। এটাই হয় সমাপনী মূলধন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এই প্রশ্ন থেকেই কিন্তু এই কলামগুলা থেকেই আমরা প্রারম্ভিক আর সমাপনী মূলধন নির্ণয় করেছি। এবং সর্বশেষ যে আমরা বৈষয়িক বিবরণী তৈরি করব, সেখানে কিন্তু এই ৩১/১২ তারিখের টাকাগুলো আসবে এবং বিবরণের কথাগুলো আসবে। ১ তারিখের এটা ভুলে যাও। আমরা যেহেতু অঙ্ক করতেছি ৩১/১২ তারিখে, সুতরাং টাকা আসবে ৩১ তারিখের গুলা। ওকে? এই বিষয় বিবরণী। যেমন নগদ ৳৭০০, মজুদ পণ্য ৳৩০,০০০, দেনাদার ৳১,২০,০০০। চলো আমরা প্রুফ করে নিই। নগদ ৳৭০০, মজুদ পণ্য ৳৩০,০০০, দেনাদার ৳১,২০,০০০। বুঝতে পেরেছ? অর্থাৎ শেষ কলামের ৩১/১২/১৯ তারিখের কলামের টাকাগুলাই তোমার বৈষয়িক বিবরণীতে আসবে।
প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের পর আমরা তৈরি করব লাভ লোকসান বিবরণী। সুতরাং মিসেস রাইমা লাভ লোকসান বিবরণী তৈরি করবে কোন তারিখে? 31/12/19 তারিখে। আমরা গত ক্লাসে নমুনাতে শিখেছিলাম যে ডান পাশে সমাপনী মূলধন উত্তোলন বসে, বাম পাশে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন বসে, অনাদায়ী পাওনা, অবচয়, বকেয়া খরচ এগুলা বসে। কেমন? আমরা প্রারম্ভিক মূলধন কোথায় পেয়েছি? এই যে ১ তারিখের বৈশ্বিক বিবরণী থেকে প্রারম্ভিক মূলধন পেয়েছি ১,১৫,৮০০। সমাপনী কোথায় পেয়েছি? এই যে সমাপনী মূলধন নির্ণয় এখানে পেয়েছি ১,৭৬,৭০০ এই টাকাটা। উত্তোলন কোথায় পেয়েছি? উত্তোলন আমার প্রশ্নের সমন্বয়ে ছিল ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা কিন্তু না পরে ওখান থেকে ৩,০০০ ব্যবহার করে ফেলা হয়েছে। কেমন? সুতরাং এখন উত্তোলন কত রইল? ৭,০০০ মাইনাস মেশিন ক্রয় বাবদ ৩,০০০ ইকুয়াল টু ৪,০০০ টাকা। ওকে? এবং অতিরিক্ত মূলধন ছিল ১,০০০ টাকা। আর প্রশ্নে দেখো একজন দেনাদার ৫,০০০ টাকা আদায় করবে না বলেই ঘোষণা দিয়েছে। সুতরাং সেটা আমার অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা, যেটা এই লাভ লোকসান বিবরণীর বামে আসছে। আর প্রশ্নে ছিল দালান কোটার ৫% এবং আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। ঠিক আছে? সেই 5% আর 10% অবচয় দেখো কত আসে? ১,০০০ আর ১,০০০ মোট ২,০০০ টাকা। ওকে? লাভ লোকসান বিবরণীর ডান পাশে যোগফল ১,৮০,৭০০ আর বাম পাশের যোগফল ১,২৩,৮০০। সুতরাং এখানে একটা ব্যালেন্স ফিগার আমরা পেলাম, সেটার পরিমাণ হচ্ছে ৫৬,৯০০। যেহেতু তোমার সমাপনীর সাইট বড়, সেহেতু আমরা যে ফিগারটা পেলাম এটা হচ্ছে নিট লাভ। ওকে? এবার আসো শেষ কাজটা, বৈষয়িক বিবরণী। বৈষয়িক বিবরণীতে কি হবে? সম্পত্তি বসবে সম্পত্তির কলামে, পাশে মূলধন ও দায় পাশে দায় এবং মূলধনগুলা বসবে। সম্পত্তিগুলা কোত্থেকে আসবে? ওই যে বলেছিলাম যে প্রশ্ন আমরা পড়ার সময়, এই যে নগদ তহবিল এই ৩১/১২/১৯ তারিখের গুলা, ব্যাংক জমা, মজুদ পণ্য, পাওনাদার, কথাগুলো ঠিক থাকবে, কিন্তু ২ ভাগ করে লিখতে হবে। এই টাকাগুলা সম্পত্তিগুলা সম্পত্তি পাশে, দায়গুলা দায় পাশে। আর অবচয়গুলা সম্পত্তি থেকে বাদ যাবে, দেনাদার থেকে ৫,০০০ টাকা বাদ যাবে। ওকে? দেখো কি করে আমরা বৈষয়িক বিবরণীটা তৈরি করেছি। এই যে নগদ, কোনো সমন্বয় নাই, মজুদ পণ্য সমন্বয় নাই, দেনাদার ১,২০,০০০ থেকে ৫,০০০ সমন্বয় বাদ গেছে, প্রাপ্য বিলে কোনো সমন্বয় নাই, দালান কোটার ৫% সমন্বয় ছিল, আসবাবপত্রের ১০% সমন্বয় ছিল, মেশিনারি ক্রয় বাবদ ৩ আর ১ মোট ৪,০০০ টাকা ছিল। ওকে? আর এই ব্যাংক জমা ক্রেডিট প্রশ্নে ছিল, পাওনাদার প্রশ্নে ছিল, প্রদেয় বিল প্রশ্নে ছিল, প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি, অতিরিক্ত মূলধন সমন্বয়ে ছিল, নিট লাভ লাভ লোকসান বিবরণীতে পেয়েছি, উত্তোলন সমন্বয়ে ছিল। ওকে? মোট যোগফল হচ্ছে কত? ১,৯৫,২০০ দায়ের পাশে আর সম্পত্তি পাশে। এই বিষয়গুলি ৪টি খণ্ড, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, আবার বলছি প্রারম্ভিক মূলধন, এই যে প্রারম্ভিক মূলধন, নেক্সট সমাপনী মূলধন, নেক্সট লাভ লোকসান বিবরণী, নেক্সট এবং সর্বশেষ বিষয় বিবরণী। উত্তর লিখতে হবে প্রারম্ভিক মূলধন এত টাকা, সমাপনী মূলধন এত টাকা, নিট লাভ এত টাকা এবং বৈষয়িক বিবরণীর যোগফল এত টাকা। ওকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। আমরা কনক্লুশনের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ একটি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। উক্ত প্রশ্নে যে একটি, দুটি, তিনটি অনেকগুলা ধাপ আমরা অতিক্রম করেছি, যে প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয়, সমাপনী মূলধন নির্ণয়, লাভ ক্ষতি বিবরণী অথবা বৈষয়িক বিবরণী। ওখানে প্রারম্ভিক প্রশ্নের মধ্যে 2টি টাকার কলাম ছিল। কেমন? সেই 2টি টাকার কলাম থেকে 1 তারিখের গুলা নিয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি, ৩১ তারিখের গুলা নিয়ে সমাপনী মূলধন নির্ণয় করেছি, এরপরে লাভ লোকসান বিবরণী এবং সমাপনীর
মূলধন নির্ণয় যেগুলো নিয়ে করেছি সেগুলো নিয়েই আমরা বৈষয়িক বিবরণী তৈরি করেছি। এবং যে সমন্বয়গুলো ছিল সেই সমন্বয়ের মধ্যে ছিল উত্তোলনের পরিমাণ 7,000 টাকা, এবং সেই উত্তোলিত টাকা থেকে 3,000 টাকা দিয়ে আর 1,000 টাকা ব্যক্তিগত টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলেন। সেটা ছিল সমাপনী, মূলধন এবং বৈষয়িক বিবরণীর অংশ। মোট কত টাকা মেশিনের দাম ছিল? 4,000 টাকা। আর দেনাদারে 5,000 টাকা আদায়যোগ্য নয়, এটা দেনাদার থেকে বাদ যাবে আর লাভ ক্ষতি বিবরণীতে ক্ষতির পাশে বসবে, এটাই স্বাভাবিক কথা। আর অবচয় যেগুলো ছিল, যে 2টা অবচয় ছিল, সেই 2টা অবচয় যথারীতি সম্পত্তি থেকে বাদ গেছে এবং লাভ ক্ষতি বিবরণীতে ক্ষতির পাশে বসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের মধ্যে তেমন কোনো জটিলতা আমরা আশা করি পাই নাই, তেমন জটিলতা ছিলও না। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো এবং লেখাপড়ায় আরো মনোযোগ দাও। আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন তথ্য নিয়ে, নতুন পড়া নিয়ে, পাঠ নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।